কথাগুলো বলে কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তানিশার কথাগুলো শুনে কাব্যর এতটাই রাগ উঠে গেছে, রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। কাব্যর চোখ দুটি দেখে তানিশার ভয়ে কলিজা শুকিয়ে গেছে। এটা ভেবে যে এখন অ্যানাকন্ডা তার অবস্থা কি করবে। তানিশা কাব্যর থেকে দূরে দূরে সরার জন্য এক পা দু পা করে আস্তে আস্তে পাশ কাটিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। তার আগেই কাব্য তানিশার হাত ধরে ফেললো। এতক্ষণ কি কি বলছিলে? স্যার, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আমার কোনো দোষ নেই। একজন ঠেলাগাড়িওয়ালা তোমার স্বপ্ন পূরণ করবে? এটার মানে কি বুঝতে পারছো? স্যার, কোনো একদিন তো বিয়ে করব, আর যাকেই করি। জাস্ট শাট আপ। তোমার স্বপ্নগুলো পূরণ করার অধিকার শুধুমাত্র আমার। অন্য কারো চিন্তা কখনো ভুল করেও মাথায় আনবে না। তাহলে তোমার কি অবস্থা হবে সেটা কল্পনার বাহিরে। আর অন্য কেউ যদি তোমার দিকে ভুলেও চোখ তুলে তাকায়, তার চোখ দুটি আমি তুলে ফেলবো। মাইন্ড ইট। হুম। জাস্ট লিভ। আমার মুডটাই খারাপ করে দিলে। তাহলে স্যার, আমার মতো কৈতুরীকে ছেড়ে দিলেই তো পারেন। অযথা আপনার জীবনে ঝামেলা বাঁধানোর কি দরকার? কি বললে? কিছু না। বলেই এক দৌড়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল। রাতে কাব্য বাসায় ফিরে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং এ বসলো। কাব্য, তোর সাথে একটু কথা ছিল। জি বাবা, বলো। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে, তোর বিয়ের বয়স হয়েছে, আমরা ভাবছি তোর বিয়ের কাজটা সেরে ফেলতে। বাবা, আমি এখন বিয়ে করছি না। 2 বছর পর চিন্তা করব। দেখ বাবা, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, মেয়েটা আমাদের পরিচিত, তুই না করিস না। কাব্য ভাবছে হয়তো তানিশার কথা বলছে। কাব্য মনে মনে অনেকটা খুশি হয়ে বলল, মেয়েটা কি তানিশা? না, ওর মামাতো বোন তানহা। আমি আপুকে চিনি, অনার্স থার্ড ইয়ারে পড়ে। তোমার সাথে ভালোই মানাবে। বাবা, তোমাকে বিয়ের আইডিয়াটা কে দিয়েছে? কে আবার দিবে? আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার অধিকার আমার আছে। আমি যেটা বলছি তার উত্তর দাও। বাবারে, আমার কোনো দোষ নেই, নীলা বলেছে। তুই কবে থেকে আমার ব্যাপারে এত চিন্তা করতে শুরু করলি? না মানে ভাইয়া, আমি ভাবছিলাম। তোর মাথায় আমার বিয়ের ব্যাপারটা কে ঢুকিয়েছে? আমি নিজে থেকে বাবা বলছিলাম। জাস্ট অ্যান্সার মি, ড্যাম ইট। তানিশা সকালে বলছিল। কাব্য রেগে খাবার টেবিল থেকে উঠে পড়ল। প্রচন্ড রাগ হচ্ছে তানিশার উপর। সামনে পেলে ফাজিল মেয়েটাকে একটা আছাড় মারতো। নিজের স্বামীর জন্য অন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কেউ এমন করে? কালকে কলেজে গেলে মজা বোঝাবে। তানিশা নাস্তার টেবিলে বসে ভাবছে, কলেজে গেলে আবারও ডেভিলের মুখোমুখি হতে হবে। না গেলেও নিস্তার নাই। এখন ডেভিলের থেকে কিভাবে বাঁচা যায়? এমন কিছু করতে হবে যেন ডেভিল নিচ থেকে তাকে ছেড়ে দেয়। কিন্তু কি, সেটা না হয় পরে ভাবা যাবে। এখন কিছুদিনের জন্য না হয় দূরে কোথাও বেড়াতে যাওয়া যাক। তখন আর ডেভিল তাকে কোথাও খুঁজে পাবে। নাস্তা না করে কি ভাবছিস? ভাবছি আজকে কলেজে যাব না। আপি, তুমি এত পড়াচোর কিভাবে হলে? একদম চুপ, বচ্চাত মেয়ে। পড়াশোনা করে মনে হয় এমবিবিএস উকিল হবি। এমবিবিএস ডাক্তার হয়, উকিল না, এটাও জানো না? ফাজিল মেয়ে, আমার কথায় নাক গলাচ্ছিস কেন? তোর নাকে ইঁদুর ঝুলিয়ে দিব। তুই আর মানুষ হইলি না, এলিয়েনই রয়ে গেলি। আচ্ছা মামুনি, এত পড়াশোনা করে কি করব বলো তো? কদিন পরে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপর সংসার আর নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকবো। তারপরে বুড়ি হয়ে মরে যাব। তাহলে পড়ালেখার কি দরকার? তান্নিমা আর তার মামুনি ভ্যাবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। তুই কি এখন বিয়ে করার জন্য লেখাপড়া ছেড়ে দিবি নাকি? মামুনি, এখন বিয়ে করব না, কিছুদিনের জন্য পলাশ ভাইয়ার বাসায় থেকে ঘুরে আসি, তারপর। পলাশের বাসায় যেতে হবে না, ওর বাসায় অনেক ঝামেলা চলছে। কিসের ঝামেলা? পলাশ তার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন, কি হয়েছে? বউকে নাকি কোনো ছেলের সাথে দেখেছে, ওটা নিয়ে ঝামেলা হচ্ছে। অন্য ছেলের সাথে দেখলে ডিভোর্স দিয়ে দেবে? কোনো স্বামী এটা মেনে নেয় না যে তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে বেশি মিশুক। এর জন্য কত সংসারই তো ভাঙে। হয় নাকি? তুমি শিওর? শিওর হবার কি আছে, এটাই তো বাস্তবতা। মামুনি, তুমি যে আমার কত বড় সমস্যার সমাধান করছো বলে বোঝাতে পারবো না। তানিশা আইডিয়া পেয়ে গেছে কিভাবে ডেভিলের হাত থেকে বাঁচা যায়। প্রথমে হয়তো কোনো ছেলের সাথে
দেখিয়ে রাগারাগি করবে, তারপর নিচ থেকে তাকে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা ভাবতে খুশিতে তানিশা কিছুক্ষণ তিরিং বিরিং নাচতে ইচ্ছে করছে। পরে নাচবে, আগে তৈরি হয়ে কলেজে যেতে হবে। তানিশা কলেজে চলে গেছে। কাব্য প্রচন্ড রেগে আছে, অনেকক্ষণ ধরে তানিশার জন্য অপেক্ষা করছে। আজকে তানিশার সাথে সে কি করবে নিজেও জানে না। তানিশা কলেজে পৌঁছে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে পড়ল। আজ মনটা অনেক ভালো, তবে কোনো কালো বাদরের সাহায্যে ডেভিলকে বাঁচাবে সেটাই ভাবছে। ততক্ষণে কাব্যর কল চলে এসেছে। জি স্যার, বলেন। জাস্ট 2 মিনিটের মধ্যে 3 তলায় আসো। স্যার, এখনো তো ক্লাস। তানিশা কথা শেষ করার আগে কাব্য কল কেটে দিল। তানিশা বকবক করে 3 তলায় গিয়ে দেখে কাব্য আগে থেকেই দাঁড়িয়ে আছে। ডেভিলকে দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ রেগে আছে। ডেভিল সব সময় এত রেগে থাকে কেন, এটাই বোঝে না। তানিশা ভয়ে আর সামনে এগোচ্ছে না। তানিশাকে দেখা মাত্র তার হাত ধরে টেনে একটা খালি রুমে নিয়ে গিয়ে তার 2 বাহু চেপে ধরে বলল, কালকে নীলাকে কি বলেছিলে? কই কি বলছি? কি বলেছো জানো না? তোমার সাহস হলো কি করে আমার বিয়ের কথা চিন্তা করার? তাও আবার মেয়েও ঠিক করে ফেলেছো। স্যার, আমার কি দোষ? আপনি তো আর বলেন নাই যে বিয়ে করবেন না আপনার ভালোর। জাস্ট শাট আপ। বিয়ে মানুষ কয়বার করে? 4 বার। হোয়াট? জি স্যার, আপনি যে পরিমাণ রাগ দেখান আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আবার বিয়ে করবেন, আবার ছেড়ে চলে আবার বিয়ে করবেন, আবার ছেড়ে চলে যাবে। আপনি বিয়ে করতেই থাকবেন কিন্তু আপনার বউ থাকবে না। হোয়াট রাবিশ! জি স্যার, আপনি বারবার রাগ দেখান। তাই আমি চিন্তা করছি আপনার মতো ডেভিল মার্কা অ্যানাকোন্ডাকে ডিভোর্স দিয়ে একটা ঠেলাগাড়িওয়ালা দেখে বিয়ে করব। ডিভোর্সের কথা শুনে কাব্যর রাগ চরমে পৌঁছে গেছে। তানিশা কাব্যর দিকে তাকাতেই তার গলা শুকিয়ে গেছে। কোনো রকমে এখান থেকে পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই কাব্য এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে। কাব্য কখনো তাকে এভাবে স্পর্শ করেনি। তানিশাকে এতটাই কাছে টেনে নিয়েছে, তাদের মধ্যে বিন্দুমাত্র ফাঁকা নেই। আমাকে ডিভোর্স দিবে? না মানে আপনি নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, এটাই বলতে চাইছি। তুমি আজকাল বড্ড বেশি বেড়ে গেছো। কলেজ ছুটি হবার পর তোমাকে দেখাচ্ছি মজা। কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে রেগে চলে গেল। কলেজ ছুটির পর ডেভিল তার সাথে কি করবে এটাই ভাবছে। অনেক টেনশন হচ্ছে তার। ক্লাসে কাব্য একবারও তানিশার সাথে কথা বলেনি। কাব্যর মাথায় অন্য কিছু চলছে। কলেজ ছুটির পর সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমার ভালো দিনগুলো শেষ হয়ে গেছে রে। তোর আবার কি হলো? আমি যদি মরে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? কি যে বলিস, মাথা খারাপ নাকি? তুই আমাদের এত ভালো একটা দোস্ত, তোকে কিভাবে বলবো? তোর মতো কৈতরী যদি মরে আমি খুশিতে সবাইকে মুরগি কেটে খাওয়াবো। আসলে গরু কেনার টাকা নাই তো তাই। বজ্জাতের হাড্ডি, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, শ্যামলা টাকলা উগান্ডা, জলহস্তি মুখপোড়া হনুমান, কালো বাদর, লাল পিঁপড়া, জঙ্গলের বন মানুষ, পেঁচা, তেলাপোকা, কেঁচো। আরে থাম, আজকে কি সব বলে ফেলবি নাকি? দেখছিস না পেঙ্গুইনটা কি করছে? তাই বলে এভাবে? তুই তো কথাই বলবি না, বজ্জাত মেয়ে। তোর কারণে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোকে তো আমি আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলবো। আমি আবার কি করলাম? কি না করছিস সেটা বল। হাই এভরিওয়ান। তানিশা ফিরে এসে দেখে আবির ঋতুর সাথে দেখা করতে এসেছে। তানিশা ভাবছে ওই দিন এই মুখ পোড়া আবিরের সাথে দেখে ডেভিল তাকে বিয়ে করেছে। আজকে যদি আবার দেখে তাহলে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা ভেবে আজ নিজ থেকে আবিরের সাথে কথা বলছে। আরে আবির ভাইয়া, আপনি হুম, তোমাদের সাথে দেখা করতে এসেছি। আমার একটু হেল্প করবেন? কি বলো? আপনি একটু আমার সাথে চলেন, তারপর বলছি। কোথায় যাবে? চিন্তা করিস না, আবির ভাইয়া তোরই থাকবে। আমার একটা হেল্প করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছি। তানিশা আবিরকে নিয়ে কলেজ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর দোয়া করছে আজকে তার প্ল্যানিংটা যেন কাজ করে। ডেভিল যেন আজ নিজ থেকে তাকে ছেড়ে দেয়। কি কাজ বললে না তো? ভাইয়া, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এটাই আপনার কাজ। এই রোদের মধ্যে? আপনি জানেন রোদ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? কতটা? এই রোদে থাকলে মানুষ কালো হয়ে যায়, তখন আর তার পেছনে কেউ ঘুরঘুর করে না, জীবনের কোনো ঝুঁকিও থাকে না। রিয়েলি? আমি তো জানতাম না। দুজনের রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। কাব্য তানিশাকে কলেজে খুঁজে না পেয়ে প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েটা তার কোনো কথাই শোনে না। আজ প্রয়োজনে তানিশার বাড়িতে গিয়ে একটা কিছু করবে।
কাব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে যখনই ড্রাইভ করতে যাবে, সামনে তাকিয়ে দেখে তানিশা আবিরের সাথে হাসাহাসি করছে। সাথে সাথে কাব্যর সপ্তম আসমানে উঠে পড়ল। কাব্য গাড়ি থেকে নেমে আবিরের কাছে গিয়ে তার শার্টের কলার ধরল। তোকে না বলেছিলাম আমার কলেজের আশেপাশে যেন না দেখি? স্যার স্যার, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে আসতে বলেছি। তানিশার কথাটা শোনা মাত্র কাব্য রেগে আগুন হয়ে গেছে। আবিরের কলারটা ছেড়ে দিয়ে বলল, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, তার আগে ওর একটা ব্যবস্থা করতে হবে। কাব্য তানিশার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য সামনে তাকিয়ে ড্রাইভ করা শুরু করলো। তানিশা ভাবছে কাব্য হয়তো রেগে তাকে এখন কোর্টে নিয়ে যাচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য। তানিশা অনেকটা খুশি হয়ে জিজ্ঞেস করলো, স্যার, আমরা কি কোর্টে যাচ্ছি? স্যার, আমি বলি কি, আমার মতো মেয়েকে ডিভোর্স কি লাথি মেরে আপনার জীবন থেকে বের করে দেওয়া উচিত। আমার মতো মেয়ে আপনার মান সম্মান সব শেষ করে দিত। এই কাজটা অবশ্য আপনার অনেক আগেই করা দরকার ছিল। সমস্যা নেই, এখন তো বুঝতে পেরেছেন আমি আপনার যোগ্য নই। স্যার, আপনি ভুল রাস্তায় চলে এসেছেন। এটা তো কোর্টে যাওয়ার রাস্তা না, এটা আপনাদের ফার্ম হাউসে যাওয়ার রাস্তা। কাব্য কিছুই বলছে না। তানিশা একা একাই বক বক করছে। কাব্য তাদের ফার্ম হাউসের সামনে গাড়ি থামাতেই তানিশা বলল, স্যার, আমি বুঝতে পারছি আসল ব্যাপারটা কি। কাব্য তানিশার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছে। আপনি আগেরবার যেমন কাজে অফিসে না নিয়ে বিয়ে করেছেন, এখন কোর্টে না নিয়ে বাসায় ডিভোর্সের ব্যবস্থা করেছেন, তাই না? সেটা ভিতরে গেলেই টের পাবে। কাব্য তানিশার হাত টেনে ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই পুরো ঘর খালি। তানিশার সামনে এগোচ্ছে না, ভয়ে পিছুপা হতে লাগলো। কাব্য এক প্রকার টেনে তাকে একটা রুমে নিয়ে গেল। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে রুমের দরজা লক করে ফেললো। শার্টের বোতামগুলো এক হাতে খুলতে খুলতে তানিশার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আবিরের সাথে তোমার এত ভাব কিসের? স্যার, আপনি কি করছেন? শার্টের বোতাম খুলছেন কেন? যেটা এতদিন করার বাকি ছিল আজ সেটাই করব। আজকের পর আমার থেকে নিজেকে দূরে সরানোর বা ডিভোর্সের কথা তোমার মুখে কখনোই আসবে না। কাব্যর চোখ দুটি রাগে লাল হয়ে আছে। হয়তো রাগের বশে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তানিশার ভয়ে তার কলিজা গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে। মনে হচ্ছে এক্ষুনি তার জীবন শেষ হয়ে যাবে। তবুও মনে সাহস জুগিয়ে বলল, স্যার, আর এক পা এগোবেন না। আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আপনার প্রতিদিনের অত্যাচারে আমার বাঁচার ইচ্ছেই মরে গেছে। তানিশার কথা শুনে কাব্য দাঁড়িয়ে গেল। এক পাও এগোচ্ছে না। সত্যিই যদি তানিশা নিজের কোনো ক্ষতি করে? তানিশার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। তবুও আজ সে বলবে, স্যার, আমার জীবন তো কৈতরীর থেকেও খারাপ হয়ে গেছে। আপনার ইচ্ছে হয়েছে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করে ফেলেন শুধুমাত্র অধিকার খাটানোর জন্য। আর যখন ইচ্ছে হচ্ছে নিজের অধিকার খাটানোর জন্য চলে আসছেন। আমার তো মনে হয় আমার জীবনের কোনো মূল্যই নেই। যেখানে আমার চাওয়া পাওয়া ইচ্ছে আকাঙ্ক্ষার কোনো কিছুরই মূল্য নেই, সেখানে আমার জীবনের মূল্য কি করে থাকবে আপনার কাছে? কখনো ভেবে দেখেছেন নীলার সাথে যদি কেউ এমন করতো তখন আপনার মনে কেমন লাগতো? কাব্য তার হাত মুষ্টিবদ্ধ করে তানিশার কথাগুলো শুনছে আর কিছুই বলছে না। সত্যিই তো, তার বোনের সাথে কেউ এমন করলে তার কেমন লাগতো। আজ তানিশার কথাগুলো কোনো ভুল নেই। তানিশা আবারও বলতে শুরু করলো, অবশ্য, কেন ভেবে দেখবেন? আপনার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ দুটিই তো আপনি তুলে নিয়ে আসবেন। আমার যদি একটা বড় ভাই থাকতো, তখন আপনাকে দেখিয়ে দিতাম। আপনি আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমার তো মরে যাওয়া উচিত। একটা কাজ করেন, প্রতিদিন এমন অত্যাচার না করে আমাকে একেবারে মেরে ফেলেন। আপনার এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না, মরে যেতে ইচ্ছা করছে। তানিশা কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। কথাগুলো বলার সময় পুরো শরীর ঘামছিল আর তানিশা কাঁপছিল। চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল তার। কাব্য নিজের প্রতি খুব রাগ হচ্ছে তানিশার এমন অবস্থা দেখে। কেন জানি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। কাব্য কিছু না বলে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলে পেছন থেকে কিছু পড়ার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে তানিশা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাব্য দৌড়ে গিয়ে তানিশাকে কোলে তুলে নিয়ে গালে হাত দিয়ে তানিশাকে ডাকতে উঠালো। তানিশা, এই তানিশা, তানিশা, কথা বলো প্লিজ। এই, কি হয়েছে তোমার? কিছু বলো। কাব্য তানিশাকে ডাকছে।
মুখে হালকা পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তানিশার জ্ঞান ফিরছে না। এবার কাব্যর মনে অনেকটা ভয় কাজ করছে। তানিশাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেছে। তানিশার একটা হাত নিজের হাতে চেপে ধরে আছে, আর ডাক্তার তাকে দেখছে। অনেকক্ষণ চেক আপ করার পর ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, আবার আছেও। শরীর অনেক দুর্বল আর অতিরিক্ত চাপের কারণে ও অজ্ঞান হয়ে গেছে। যেহেতু ওর আগে একটা অপারেশন হয়েছে আর শারীরিক কন্ডিশনও তেমন ঠিক নেই, ওই সময় এতটা চাপ দেওয়া ঠিক হবে না। ডোন্ট ওরি ডক্টর, আজকের পর ওর উপর কোনো চাপ আসবে না। আপনি জাস্ট এটা বলেন, ও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো? হুম, কিছু ভিটামিন জাতীয় মেডিসিন লিখে দিয়েছি। ওগুলো নিয়মিত খেলে শরীরের দুর্বলতা কেটে যাবে আর মানসিকভাবে চাপটা যেন কম থাকে। আর সেদিকেই খেয়াল রাখবেন, তাহলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার চলে গেল। কাব্য তানিশার একটা হাত তার দুই হাতের মাঝে ধরে রেখে ভাবছে, আজ তার জন্য তানিশার এমন অবস্থা, তার জন্য তানিশার কোনো ক্ষতি হোক এটা সে কখনো মেনে নেবে না। কাব্য এটা বুঝে গেছে, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। আর তার সাথে হয়তো তানিশা হয়তো কখনো সুখী হবে না। তাই তানিশার ভালোর জন্য ওর সুখের কথা ভেবে কাব্য না হয় ওর থেকে দূরে চলে যাক। কাব্য ভেবে নিয়েছে সে তানিশাকে ডিভোর্স দিয়ে দিবে। কাব্য আলতো করে তানিশার কপালে একটা চুমু দিয়ে চলে যেতে লাগলো। তানিশার জ্ঞান ফিরেছে, চোখ দুটি মিটমিট করে খুলে দেখে কাব্য চলে যাচ্ছে। স্যার, কাব্য পেছনে তাকিয়ে দেখে তানিশার জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার জীবনটা ফিরে পেয়েছে। কাব্য তানিশার কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, থ্যাংক গড, তোমার সেন্স ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি তো? কাব্য ছলছল চোখে তানিশার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না করলো। স্যার, তখন আমি রাগের বশে এত কথা বলেছি। আমাকে কৈতরী ভেবে মাফ করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এভাবে কথা বলবো না। আজকের পর তোমার উপর কখনো রাগ দেখাবো না। ইনফ্যাক্ট আমি ভেবে নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। স্যার, আপনি সত্যিই বলছেন? আই এম সিরিয়াস। আরে স্যার, আপনি এত মহান হইলেন কবে? ধরে নাও আজকে। কাব্যর মুখে ডিভোর্সের কথা শুনে তানিশা খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভাবছে তার প্ল্যানিং হয়তো সফল হয়েছে। স্যার, আমি বাসায় যাব। ডক্টর বলছে হসপিটাল একদিন থাকার জন্য। আমি এখন পুরোপুরি সুস্থ। স্যার, আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর তানিশার মুখে এমন নিষ্পাপ হাসি ফুটে উঠেছে। তানিশার এই চেহারায় কতটা মায়া জড়িয়ে আছে সেটা হয়তো তানিশা নিজেও জানে না। কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়েছে। আজ গাড়িতে একবারও তানিশার দিকে তাকায়নি। 2 দিন তানিশার অসুস্থতার জন্য কলেজে যায়নি। এই 2 দিনে কাব্য একবারও কল করে তানিশার খোঁজ নেয়নি, কিন্তু নীলা আর তার বন্ধুরা নিয়েছে। কাব্যর উপর রাগ হচ্ছে। ডিভোর্স দিয়ে দিবে তাই বলে একবারও খোঁজ নেবে না, এটা কেমন কথা? আজ কলেজে এসে বন্ধুদের পাশে না বসে সোজা অফিস কক্ষে চলে গেল কাব্যর সাথে দেখা করার জন্য। স্যার, ভেতরে আসবো? হুম, আসুন। কাব্য কলেজের জরুরি কিছু পেপার নিয়ে কাজ করছিল। তানিশার দিকে না তাকিয়ে আসতে বলল। তানিশা ভেতরে এসে দাঁড়িয়ে আছে, অথচ কাব্য একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। না তাকিয়ে বলল, মিস তানিশা, কিছু বলবেন? স্যার, আপনি কিছু বললেন না? আমার প্রয়োজন হলে তো আমি নিজেই আপনাকে ডাকতাম, তাই না? হ্যাঁ, না মানে বলছিলাম, আপনি কল করে একবারও আমার খোঁজ নিলেন না যে? দেখুন, আমি আপনার ফ্রেন্ড না, আর কলেজের স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাহলে সবার খোঁজ খবর নেওয়া আমার পক্ষে পসিবল না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার যদি কথা শেষ হয় আপনি এখন আসতে পারেন, আমি একটু কাজে ব্যস্ত। কাব্যর কথাগুলো তানিশার খুব গায়ে লাগলো। আগে নিজেই তানিশাকে ডেকে নিত, সব সময় তার দিকে তাকিয়ে থাকতো, অথচ আজকে একটা বারও তার দিকে তাকানোর সময় নেই। তানিশা না দাঁড়িয়ে চলে আসলো। নিজে নিজে বকবক করতে করতে গিয়ে তার বন্ধুদের পাশে বসে পড়লো। বজ্জাত ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান কন্ডার, জলহস্তি, লুচুর হাড্ডি, আমার দিকে তাকানো তোর সময় নেই না? তোর গলায় কাজের বস্তা ঝুলিয়ে দেওয়া উচিত। কালো কুমির, সারাদিন তুই শুধু কাজ করবি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেল। ডাইনোসর ডাইন কোথাকার! তানিশা রাগে গজগজ করতে করতে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তোর সব কটা বজ্জাতের হাড্ডি, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই ঠিক আছিস তো?
আর কাকে এভাবে বকছিস? কাকে আবার? নীলার ভাই বজ্জাতের হাড্ডিটাকে। অ্যানাকোন্ডাটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। বলে কি, আপনার যদি কথা শেষ হয় আপনি আসতে পারেন, আমি ব্যস্ত। আরে লাল বাদর মুখ পোড়া হনুমান, তোর কাজ করতে ভালো লাগে তাই বলে আমার দিকে একবারও তাকাবি না? তোর জীবন শুধু কাজ আর পড়াশোনার মধ্যেই কাটবে নাকি? তুই আমার দিকে তাকাসনি? তোর এত বড় সাহস! আরে আমার তো ইচ্ছে করছে ওই ডেভিলটাকে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলি। আরে বোন, তুই এলিয়েনই ভালো ছিলি। তোকে রাক্ষসী রূপে মানায় না, শেওড়া গাছের সাদা পেতনি তোকে দারুণ মানায়। আমি যদি শেওড়া গাছের সাদা পেতনি হই, সবার আগে তোর ঘাড় মটকাবো। লাল পিঁপড়া, পচা আলু, পেঙ্গুইন কোথাকার! আমার সাথে একদম কথা বলবি না। মেজাজ এমনি অনেক খারাপ আছে। এই তোরা সবাই চুপ থাক। এতদিন তো ভাইয়া তোকে এই করতো সেই করতো, তোর সহ্য হতো না। এখন যদি তোর দিকে না তাকায়, তোর সাথে কথা না বলে, তোর জন্য তো ভালোই। তাহলে তুই ভাইয়ার পেছনে এভাবে লেগে আছিস কেন? বজ্জাত মেয়ে, তুই তো কথা বলবি না। হয়েছিস বজ্জাত ভাইটার মতো। ইচ্ছে তো করে ভাই বোন দুটোকেই আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলি। ওই বজ্জাত মেয়ে, তখন থেকে রাক্ষসীর মতো আমাদের পেছনে পড়ে আছিস কেন? তোর সাথে ডেবিল রূপে অত্যাচার করলো দোষ, না করলো দোষ। আজকে ভাইয়াকে বলবো তোকে যেন কলেজের ছাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। আমার মনে হয় তুই এগুলো মিস করছিস, তাই এমন করছিস। মানে, তুই কি বলতে চাইছিস? মানে ভাইয়া যদি তোর সাথে কথা না বলে, তোর দিকে না তাকায়, তাহলে তুই বেঁচে গেলি। ভাইয়ার আগের মতো ডেবিল রূপে তোর সাথে আর অত্যাচার করবে না। আসলেই এই বিষয়টা আমার মাথায় কেন ঢুকলো না আগে? কারণ তোর মাথায় গোবর ভর্তি। তানিশা ভাবলো ডেভিলের হাত থেকে তো বেঁচে গেল, তাহলে সে এমন করছে কেন? আজ 3 দিন হলো কাব্য তানিশার সাথে ক্লাসে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো কথা বলে না। কল করে তানিশার খোঁজ খবর নেয় না, এমনকি তানিশার দিকে ভালোভাবে তাকায়ও না। তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকে, আগের মতো বকবকও করে না। আজও ব্যতিক্রম কিছু না, তানিশা বন্ধুদের সাথে বসে আছে, সবাই আড্ডা দিচ্ছিল। তখন কাব্য গাড়ি নিয়ে কলেজে ঢুকলো। তানিশা তার গাড়ির দিকে তাকিয়ে রইলো। গাড়ি থেকে 2টা ছেলে আর 2টা মেয়ে নামলো। কাব্য তাদের নিয়ে কলেজের ভেতর চলে গেল। তানিশা নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, এরা কে? কারা? এখন যে স্যারের গাড়ি থেকে নামলো? ওরা ভাইয়ার ভার্সিটি লাইফের বন্ধু, বিদেশে একসাথে পড়াশোনা করেছিল। মেয়েগুলো বুঝি বন্ধু? হুম, যেমন আমি, রাফি, রাতুল, ঋতু, তুই। এদের পরনের ড্রেস দেখেছিস? আরে ওরা বাহির থেকে লেখাপড়া করেছে, সব সময় ওসব ড্রেসই পরে, বুঝেছিস? আমার এত বোঝার দরকার নেই। তানিশা উঠে চলে এসেছে। কাব্য সবাইকে নিয়ে কলেজের পুরো অংশ ঘুরে ফিরে দেখাচ্ছে, সবার সাথে অনেকটা হেসে হেসে কথা বলছে। তানিশা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আজকে অনেকদিন পর তার ডেভিল প্রাণ খুলে হাসছে। ডেভিলের হাসিটা মারাত্মক সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। তানিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। তানিশার চোখ দুটি বড় হয়ে গেছে। এই মুহূর্তে তানিশার মনে হচ্ছে শাকচুনিটার চুলগুলো টেনে ছেড়ে দিতে। মেয়েটা ছেড়ে দিতেই আরেকজন এসে জড়িয়ে ধরে। পরপর সবাই কাব্যকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে চলে গেল। তানিশা রেগে আগুন হয়ে গেছে। কাব্য সবসময় নিজের ইচ্ছে মতো চলবে, তানিশা এটা মানবে না। কাব্য তার অফিস কক্ষে চলে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তানিশা কাব্যর পিছু পিছু অফিস কক্ষে গিয়ে কাব্যকে পেছন থেকে ডাকলো। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে বলো? স্যার, মেয়েগুলো কি শুধুমাত্র আপনার বন্ধু ছিল নাকি অন্য কিছু? মানে? মানে মেয়েগুলো আপনাকে যেভাবে জড়িয়ে ধরেছে, আমার তো মনে হচ্ছে বন্ধুত্বের থেকে বেশি কিছু। তোমাকে বলবো কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমাকে বলবেন কেন মানে? অবভিয়াসলি, তুমি জাস্ট আমার একজন স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট? নিজেকে কি ভাবেন আপনি? হোয়াট ডু ইউ মিন? আই মিন, আই এম নট কৈতরিক, আই এম মিস ডেভিল কুইন। কথাটা বলি তানিশা নিজের জিপায় কামড় দিল। কাব্য যেন আকাশ থেকে পড়লো। ডেভিল কুইন মানে কাব্যর বউ? তার মানে তানিশা এখনো কাব্যকে তার স্বামী হিসেবে মানে? তানিশা চলে যেতে লাগলে কাব্য উঠে তার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন টান দেওয়ায় তানিশা তাল সামলাতে না পেরে কাব্যর বুকে এসে পড়লো। বুকের উপর এসে পড়তেই কাব্য তার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে মুচকি হেসে বলল, তোমার এই স্টুপিড ল্যাঙ্গুয়েজ গুলো কৈতরি,
সামথিং লাইক দ্যাট। এগুলো ইউজ না করলে হয় না। স্যার, কেউ চলে আসবে, প্লিজ ছাড়েন। ডোন্ট ওয়ারি, আমার রুমে উইদাউট নক করে কেউ আসে না। তখনই কি যেন বলছিলে? তুমি ডেভিল কি যেন? না মানে আসলে তখন বলতে চাইছিলাম আপনাকে ডেভিল রূপেই মানায়। আমি ডেভিল রূপে এসে পড়লে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আমি কেন বিপদে পড়তে যাব? আমি তখন ক্লাস পড়াও ঠিক মতো। তানিশা আর কিছু বলার আগেই কাব্য তার ঠোঁট দুটি তানিশার ঠোঁটে গুজে দিল। পরম আবেশে তানিশার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। মুহূর্তের মধ্যে তানিশার চোখ দুটি বড় বড় করে রোবট হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। হুট করে কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতেও পারেনি। বেশ কিছুক্ষণ পর কাব্য ছেড়ে দিয়ে বলল, আমি যদি ডেভিল রূপে ফিরে আসি, তোমাকে কিন্তু প্রতিদিন এমন অত্যাচার সহ্য করতে হবে। বিষয়টা ভেবে দেখো। তুমি চাইলে আমি সারা জীবন তোমাকে ডেভিল কুইন করে রাখবো। আর হ্যাঁ, ওরা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার চেয়ে বেশি কিছু না। হৃদয় জুড়ে তো তুমি আছো, আর কাউকে রাখার মতো জায়গা নাই। তানিশাকে ছেড়ে দিয়ে কাব্য চেয়ারে গিয়ে বসে পড়ল। তানিশা এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। সবকিছু মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। তানিশার এমন অবস্থা দেখে কাব্যর খুবই হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রেখে বলল, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি আরো লাগবে? তানিশা কাব্যর দিকে রাগী চোখে তাকিয়ে দিল এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। কাব্য এবার হেসেই দিল। কাব্য খুব ভালোভাবে বুঝতে পারছে তানিশার মনে তার জন্য কিছু অনুভব করছে, তাই অন্য কারোর সাথে দেখে তার ডেভিল কুইনের সহ্য হয়নি। কিন্তু তানিশা এটা বুঝতে পারছে না। কাব্য ভাবছে এমন কিছু করতে হবে যেন তানিশের নিজ থেকে বোঝা যায় যে সে কাব্যর জন্য কিছু একটা অনুভব করে। না হলে এভাবে অধিকার খাটিয়ে কাব্যকে জেরা করতে আসতো না। তানিশা ক্লাসে মন খারাপ করে বসে আছে, তাই নীলা বলল, কি রে, তোর মন খারাপ কেন? অ্যানাকোন্ডা আবার ডেভিল রূপ ধারণ করেছে রে। এতদিন তো ভালোই টেবিলকে মিস করছিলি, তোর তো খুশি হওয়ার কথা। এখন আবার কি হলো? কি হবে মানে? এতদিন তো ভালোই ছিলাম, আজকে অ্যানাকোন্ডাটা আবার যা শুরু করেছে, আমার সব কিছু শেষ করে দিছে। দেখবি একদিন আমি এই গন্ডাটাকে কুপিয়ে কিমা বানিয়ে ঠিক খেয়ে ফেলবো। নীলা, আর এলিয়েন ইজ ব্যাক। এই 3 দিন তোর কথাগুলো কত মিস করেছি জানিস? হ্যাঁ, তাই তো দেখছি। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছি, এলিয়েন আর টেবিলের মধ্যে কিছু একটা কানেক্টেড আছে। একদম ঠিক। তোদের যা ইচ্ছা ভাব, তোদের মতো বজ্জাতের হাড্ডির সাথে আমি বসবো না। সবজনই কোথাকার, সব কটা আমার পেছনে লেগে থাকিস। আরে তানিশা, শোন। তানিশা উঠে পিছনে গিয়ে বসে পড়ল। মন ভালো করার জন্য কবিতা লিখতে শুরু করলো। তানিশা একা একা থাকলে কবিতা লিখতে পছন্দ করে। ক্লাস শেষে নীলা উঠে গিয়ে বলল, কি করছিলে এতক্ষণ? একটা কবিতা লিখছি, শুনবি? দেখি কি কবিতা, একটু পড়ে দেখি। চাষির একটা গরু আছে, চাষি গেছে ঘাস কাটতে, ঘাস এনে গরুকে দিল, গরু সব খেয়ে ফেললো। দেখবি আমি এটা পাবলিসিটি করব। তোর এই থার্ড ক্লাস কবিতাগুলো লেখা বন্ধ কর প্লিজ। কি বললি? তুই আমার প্রতিভাকে থার্ড ক্লাস বললি? এমন থার্ড ক্লাস কবিতাকে কি বলবো? দাঁড়া, আমি এক্ষুনি তোর নামে প্রিন্সিপাল আঙ্কেলের কাছে নালিশ করছি। করিস, তাতে আমার কি? তোর এই থার্ড ক্লাস কবিতা শুনলে প্রিন্সিপাল স্যার তোকে কলেজ থেকে বের করে দিবে। তুই কোনোদিন আমার সাথে কথা বলবি না, বললে তোর কান টেনে দিব। কি বললি? কান কাটা পেতে আমার সাথে কথা বলতে না করছিস না তোকে? তানিশা রেগে বাসায় চলে গেল। সন্ধ্যায় বসে মুভি দেখছে আর কাঁদছে। তখনই কাব্য কল করলো। তানিশা, কি হলো? তুমি কাঁদছো কেন? তানিশা ফোন কানে লাগিয়ে মুভি দেখছে আর কাঁদছে। তানিশার এমন কান্না শুনে কাব্য পুরো দিশেহারা হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তানিশার বাসার উদ্দেশ্যে। কাব্য তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। ততক্ষণে তানিশার মুভি দেখা শেষ। উঠে এসে দরজা খুলতেই দেখে কাব্য। কাব্য তানিশাকে দেখা মাত্রই নিজের বাহুডোরে জড়িয়ে ধরলো। তানিশা কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো? জি স্যার। আমার আবার কি হবে? তখন কান্না করছিলে কেন? স্যার, একটা মুভি দেখছিলাম, শেষের দিকে মেয়েটা মারা গেছে আর ছেলেটা অনেক কান্না করছে, তাই দেখে আমার কান্না চলে আসলো। তুমি মুভি দেখে কান্না করছিলে? ইউ ইউ আর জাস্ট ইম্পসিবল। কাব্যর নিজের প্রতি রাগ হচ্ছে। এই মুহূর্তে ইচ্ছে করছে তানিশাকে কষে একটা থাপ্পড় মারতে। কেউ মুভি দেখে কাঁদে? পিছনে দাঁড়িয়ে তার মামনি আর তান্নিমা সব দেখছিল।
তার মামুনি এগিয়ে এসে তানিশার হাত ধরে ভিতরে নিয়ে এসে কাব্যকে জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমার বাসায় এসে আমার মেয়েকে ধমক দিচ্ছেন? আপনার তো সাহস কম না? আন্টি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি তানিশার কলেজের টিচার। এর আগেও আপনাদের বাসায় 2বার এসেছিলাম। এই মুহূর্তে আমি যাকে দেখছি সে কোনো টিচার না। একজন স্টুডেন্টের বাসায় এই সময় কোনো টিচার আসে না। তাও আবার আমার মেয়েকে বাসায় এসে জড়িয়ে ধরেছেন, ধমক দিচ্ছেন, অধিকার খাটাচ্ছেন। এটা কোনো টিচারের কাজ হতে পারে না। এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কে? আমি এটাই জানতে চাইছি। ওকে ফাইন, এই মুহূর্তে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আপনার মেয়ের স্বামী। সেই দিক থেকে আপনি হলেন আমার শাশুড়ি মা, আর এটা আমার শ্বশুর বাড়ি। কাব্য ওনার পায়ে সালাম করে বাসার ভেতরে চলে আসলো। তানিশার মামুনি কাব্যর কাণ্ড দেখে পুরো অবাক, কিছুই বুঝতে পারছে না। তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, তানিশা, উনি কি সত্যি বলছে? হুম। তুই কি বুঝতে পারছিস কি বলছিস? উনি কি তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে? না মামুনি, আমি নিজে ইচ্ছে বিয়ে করেছি। স্যারের কোনো দোষ নেই। উনি আমাকে ফাঁসাতে যাবে কেন? কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা ওকে বাঁচানোর চেষ্টা করছে। ফাইনালি তানিশা ডেভিলের ভালোবাসার রঙে রাঙিয়ে গেছে। ভাবতেই কাব্যর ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি চলে এসেছে। ওর কোনো দোষ নেই, আপনি যা বলার আমার সাথে বলতে পারেন। আপনার সাথে অবশ্য আমার কথা আছে। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি আসছি। তানিশা, তুই রুমে যা। কিন্তু মামুনি, তোকে যেতে বলছি। তানিশা, ইউ ডোন্ট ওরি, তুমি রুমে যাও। তানিশা রুমে চলে গেল। কাব্য ড্রয়িং রুমে সোফায় বসে আছে। তানিশার মামুনি এখন কি বলবে সেটাই ভাবছে। উনি এসে অন্য একটা সোফায় বসলো। আপনি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানেন? বেশি কিছু না, এতটুকুই, দ্যাট আই লাভ হার। আবেগের বশে কখনো পৃথিবী চলে না। আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্র আবেগ। এটা সত্যি যে পৃথিবী আবেগের বশে না, বাস্তবতার সম্মুখীনে চলে। আমি আবেগের বশে কখনো কিছু করি না। পৃথিবীতে বিবাহ হচ্ছে বাস্তবতা এবং একটি পবিত্র বন্ধন। আমি আপনার মেয়েকে সে পবিত্র বন্ধনে আবদ্ধ করেছি, যেটাকে আবেগ নয়, ভালোবাসা বলতে পারেন। ও এখনো নাবালিকা। এই বয়সের মেয়েরা বাস্তব থেকে আবেগকে বেশি প্রশ্রয় দেয়। আবেগের বশে যদি কোনো ভুল করে তখন কি করবেন? যদি ও কোনো ভুল করে, অবশ্য আমি শাসন করি এবং ভবিষ্যতেও করব। ওর ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। ও যেন দ্বিতীয়বার একই ভুল না করে সেদিকে খেয়াল রাখবো। আপনি কি জানেন ওর এমন কিছু প্রবলেম আছে? কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় সেটা জানে না। হুট করে এমন কিছু বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এখন কাঁদতে দেখলে সে নিজেও কেঁদে দিবে। এটা একসময় আপনার কাছে অনেকটা বিরক্তিকর হয়ে উঠবে। তানিশার 16 বছর বয়সে আপনি ওর প্রতি কখনো বিরক্তিকর হয়েছেন? বুঝলাম না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ওর 16 বছর বয়স পর্যন্ত যদি আপনি ওর প্রতি বিরক্ত না হয়ে ভালোবেসে এগুলো সহ্য করতে পারেন, তাহলে বাকি জীবনটা আমিও পারবো। কারণ আপনি যদি তানিশাকে ভালোবেসে থাকেন, আমিও কিন্তু বাসি। ওর ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, স্বপ্নগুলো ভালোবেসে পূরণ করার দায়িত্ব আমার। আপনার যোগ্যতা অনুসারে আমার মেয়ে কিছুই না। যদি কখনো কেউ এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি একজন কলেজের টিচার, অবশ্যই এমন প্রশ্নের সম্মুখীন হবেন। তখন কি করবেন? আমি কখনো ওর যোগ্যতা যাচাই করিনি, আর করবও না। ওকে কখনো চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা আমার মাথায় আসবে না, কারণ ও যেমন আছে আমি ওকে তেমনই ভালোবাসি। আর যদি আপনি ওর যোগ্যতা জানতে চান, তাহলে আমি বলবো তানিশা সেই প্রথম মেয়ে যাকে আমার হৃদয়ের আসনে বসাতে পেরেছি। অবশ্য সে একজন যোগ্যতা সম্পন্ন মেয়ে। এমন একটা মেয়েকে তাদের ঘরের বউ হিসেবে আপনার পরিবার মানবে? আমার পরিবার নিজেদের অনেক ভাগ্যবান মনে করবে। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যে কোনো মা তার মেয়ের জন্য এমন একটা জামাই খোঁজে। আলহামদুলিল্লাহ, আমি না খুঁজেই পেয়ে গেছি। তানিশার মামুনি ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। কাব্য ওনার সাথে আরো কিছু কথা বলে বাসায় চলে আসলো। পরের দিন তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে বসে আছে। অনেকক্ষণ কাব্যর কলের অপেক্ষায় থেকে নিজেই অফিস কক্ষে চলে গেল। বেচারির এখন কাব্যর অভ্যাস হয়ে গেছে। স্যার আসবো?
ইয়েস, কামিং। স্যার, কালকে যে আপনি মামুনির সাথে বলেছেন আমার স্বপ্নগুলো পূরণ করবেন, আমার একটা স্বপ্ন আছে, আমার লেখা কবিতাগুলো পাবলিসিটি করব। স্যার প্লিজ, আপনি আমার এই স্বপ্নটা পূরণ করবেন। তুমি তো রুমে ছিলে, তাহলে শুনলে কি করে? তানিমা বলছিল ঘুমানোর সময়। আচ্ছা, আমি পরে ভেবে দেখব। কালকে তোমাকে কিছু বলছিলাম, তার উত্তর কিন্তু এখনো পাইনি। কি বলছেন? হোয়াট? ভুলে গেছো? তানিশা করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা বাদ দাও, কালকে তোমার মামুনির সাথে আমার জন্য মিথ্যা বললে কেন? আসলে স্যার, আসলে কি? না মানে আমি বলছিলাম যদি মামুনি আপনাকে উল্টোপাল্টা কিছু বলে তাই। সত্যি কি তাই? হুম। ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা, আমার শাশুড়ি মা সত্যিটা জানলে কি এমন বলতো? হয়তো আমাদের ডিভোর্সের কথা বলতো, তাই তো? হুম। তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? স্যার, ডিভোর্স হয়ে গেলে কি আপনি আবার বিয়ে করবেন? হুম। তোমার তো অনেক দিনের ইচ্ছা আমার গলায় কালো বাদর ঝুলানোর, তাই ভাবছি তোমার ইচ্ছা পূরণ করব। ভালো কথা, আমার জন্য একটা পাত্রী খুঁজে বের করো তো। কাব্য অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। তানিশার কি রিয়েক্ট করে সেটা দেখার অপেক্ষায় আছে। মুহূর্তেই তানিশা প্রচন্ড রেগে গেল। স্যার, আপনি নিজেকে কি মনে করেন? তখন ইচ্ছে হয়েছে জোর করে বিয়ে করেছেন, যখন তখন কিস করছেন। এখন ইচ্ছে হয়েছে ডিভোর্স দেবেন, আবার আমাকে পাত্রী খোঁজার জন্য বলছেন। আপনি তো দেখি আস্ত একটা লুচু। আপনার নামে তো মামলা করা দরকার। আপনার যদি এত বিয়ে করার ইচ্ছে থাকে নিজে পাত্রী খোঁজেন, আমাকে কেন বলছেন? একটা কাজ করেন, পাত্রী খোঁজার কি দরকার? বিদেশি শাকচুন্নিগুলো আছে না, ওইগুলোকে গলায় ঝুলিয়ে দেন। শাকচুন্নিগুলোকে দেখতে তো আর কান কাটা পেতনির মতো লাগে। অবশ্য আপনার মতো অ্যানাকোন্ডার সাথে এমনই সাপিনীগুলোই মানাবে। আমার সাথে আর কখনো কথা বলবেন না, জলহস্তি আফ্রিকান গন্ডার, ডাইনোসর ডাইন কোথাকার। তানিশা রেগে চলে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। কি বলছিলে এতক্ষণ? বলছি, আপনার মতো লাল বাদর মুখ পোড়া হনুমানের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তুই শিওর? 100% শিওর। ওকে ফাইন, আমি নেক্সট টাইম তোমার সাথে আর কথা বলবো না। হ্যাপি? হ্যাপি। তানিশা চলে আসলো। কাব্য ভাবছে এবার যতক্ষণ না পর্যন্ত তানিশা নিচ থেকে এসে তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কাব্য কথা বলবে না। 2 দিন হয়ে গেল কাব্য তার সাথে কোনো কথা বলে না, কল করে না। মূলত তানিশার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই। মোবাইলের দিকে তাকিয়ে একা একা বকবক করছে। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান গন্ডার, তুই আমার সাথে কথা বলিস না, ওই সাপিনী দুটোকে গলায় ঝুলাবি এই জন্য? অ্যানাকোন্ডা, তোর গলা কেটে আমি মুরগির সাথে রান্না করে খেয়ে ফেলবো। জলহস্তি, তোর বাকি বডিটা চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে রাখবো। শীতের সময় তোর শুকনো বডিটা দিয়ে শুকনো কাঠের মতো জ্বালিয়ে শীতের পিঠা বানিয়ে খাবো। আপু, কাকে এভাবে মারার প্ল্যান করছো? কাকে আবার? ডাইনোসরটাকে। আমাকে ডিভোর্স দিয়ে নাকি ওই শাকচুনিটাকে গলায় ঝোলাবে। তুমি কি ভাইয়ার কথা বলছো? হুম। জানো ভাই তোমাকে কত ভালোবাসে? আর তুমি তো... আমি কি? তুমি কি ভাইয়াকে ভালোবাসো না? না, ওই বজ্জাতকে আমি ভালোবাসতে যাবো কেন? তাহলে ভাইয়া যাকে ইচ্ছা গলায় ঝুলাক, তাতে তোমার কি? তোমার মতো মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া দরকার। তুই তো দেখি আস্ত একটা ডাইনি, নিজের বোনের সংসার ভাঙতে বলছিস। আপি, যেখানে ভালোবাসা নেই সেখানে বিবাহিত জীবনের কোনো সুখ নাই। আমার মনে হচ্ছে তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই তো বিয়ের কথা শুনে এমন রিয়াক্ট করছো। আমার মনে হয় ভাইয়া তোমার সাথে ইচ্ছে করেই এমন করছে, যেন তুমি নিজ থেকে ভালোবাসার কথাটা ভাইয়াকে বলো। তানিশা তন্নিমার বলা কথাগুলো ভাবছে। কথাগুলো একদম সত্যি, কিন্তু তানিশা এখন কি করবে? তনিমা, এখন কি করব আমি? তুমি ভাইয়াকে কল করে বলো কালকে দেখা করার জন্য। আমি কেন ওই গন্ডারটাকে কল করতে যাব? কারণ ভাইয়া তোমার কলের জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, কল করবো, তারপর? তারপর বাকিটা আমি সামলে নিব। তানিশা কাব্যকে কল করলো। 2বার রিং হওয়ার পর কাব্য রিসিভ করলো। কাব্য কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। হয়তো তানিশা কিছু বলবে সেই অপেক্ষায় আছে। দুজনেই নীরব, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে কাব্য নিচ থেকে বলল, কিছু বলবে? না মানে, তনিমা বলছিল। মিস করছো? আপনাকে কেন মিস করতে যাব? তাহলে কল করলে যে?
আমি কি আপনাকে ইচ্ছে করে কল করছি নাকি? তনিয়া বলেছে তাই। কথা বলার ইচ্ছে যেহেতু নাই তাহলে আর কি করার? আরে স্যার শোনেন, কি? কালকে বিকেলে একটু দেখা করতে পারবেন? তুমি বললে আমি এখনই চলে আসবো। না না, এখন না, কালকে বিকেলে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আজকে রাতের ঘুমটা তো কেড়ে নিলে, এখন কি করি? হুম। কি? তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। থাক স্যার, আপনার দেখা করতে হবে না, তবুও কোনো পানিশমেন্ট দিয়েন না। আর ইউ শিওর দেখা করতে হবে না? পানিশমেন্ট কি? যেভাবে কথা বলছো সারা রাত এভাবে কথা বলতে হবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে। স্যার আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যাবে। হোয়াট? হুম, এমনি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তারিশা, তুমি তো দেখি হার কিপটে। আচ্ছা বাদ দাও, আমি কেটে কল করছি। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে তানিশা ঘুমিয়ে গেছে। আজ তানিশা কলেজে যায়নি। কাব্য খুব এক্সাইটেড। তানিশা নিচ থেকে তার সাথে দেখা করতে বলেছে। বিকেলে কাব্য ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট, হাত ঘড়ি পরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তানিশার বাসার সামনে কাব্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তানিশার অপেক্ষা করছে। তানিশা বাসার ভেতর থেকে বাইরে আসতেই কাব্য পুরো হা হয়ে তাকিয়ে আছে। আজ প্রথম তানিশাকে শাড়ি পরতে দেখেছে। হালকা সাজের সাথে খোলা চুলগুলো কোমর পর্যন্ত জড়িয়ে আছে। তানিশাকে মেরুন রঙের শাড়িতে দারুণ মানিয়েছে। কাব্য যেন চোখ সরাতে পারছে না। তানিশা এগিয়ে এসে কাব্যর সামনে দাঁড়ালো। স্যার যাওয়া যাক। হুম। বলছি স্যার, যাবেন না নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি, কিছু বলছিলে? না। তোমাকে আজ দারুণ লাগছে, এক কথায় অতুলনীয়। ইচ্ছে করছে আজকে শুভ কাজটা সেরে ফেলি। স্যার, শুভ কাজ কি? আমাদের বাসর রাত। তানিশা লজ্জায় কাব্যর দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। বাসর না হয় পরে করব, এখন যাওয়া যাক। হুম। তানিশা গাড়িতে বসে আছে। কাব্য ড্রাইভ করছে আর বারবার তানিশার দিকে তাকাচ্ছে। দুজনেই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কাব্য একটা খোলা মাঠের নিচে গাড়িটা ব্রেক করলো। মাঠ পেরিয়ে একটা নদী। দুজনে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় বসে আছে। কিছু বলছো না যে? স্যার আপনার জন্য কাল রাতে একটা কবিতা লিখেছি, বলি? তানিশা প্লিজ, নট অ্যাগেইন। তোমার এই ছাগলের কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। স্যার, এটা মোটেও ছাগলের কবিতা না, কবিতাটা শুধুমাত্র আপনার জন্য লিখেছি। আচ্ছা বলো। রাত দুপুরে মনে দুয়ারে নাড়ছে যে কড়া, যার ইশারায় মন আমার হয়েছে পাগল পাড়া, যার ছোঁয়াতে মনের বাগান ভরে গেছে ফুলে ফুলে, যার সংস্পর্শে দুনিয়ার সব যাচ্ছি আমি ভুলে, যার জন্য নির্ঘুম রাত বসে থাকি একা, এই মনের রং তুলিতে শুধুই তার ছবি আঁকা, যার জন্য মনের দুয়ার রেখেছি আমি খুলে, যার জন্য ভালোবাসা রেখেছি আমি তুলে, যার ভাবনায় থাকি আমি সকাল সন্ধ্যা মগ্ন, আমার এই দু চোখ দেখে শুধু তারই জন্য স্বপ্ন, সে আর কেউ নয়, শুধুই তুমি, তোমাতে ধন্য আমি। কবিতাটা শুনে কাব্য মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও তো। কেন? তোমাকে বলছি দাঁড়াতে। স্যার, সত্যি বলছি, আমার মনে যা ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাইছি। আমার কোনো দোষ নেই, আমি আর জীবনেও এমন কবিতা লিখবো না। আমার গরু ছাগলের কবিতাগুলোই ভালো, আমি সবসময় এগুলোই লিখবো, তবুও। জাস্ট শাট আপ। সবসময় এত বেশি বুঝো কেন? তোমাকে দাঁড়াতে বলছি। তানিশা কাব্যর ধমক শুনে ভয়ে দাঁড়িয়ে গেল। কাব্য তার পকেট থেকে একটা রিং বের করে তানিশার সামনে হাঁটু গেড়ে বসে বলল, নিজের অজান্তে কখন কিভাবে কেন জানি না, ব্যাস তোমাকে ভালোবেসে ফেলেছি। বিয়ের দিন ছলো ছলো চোখে যখন বলেছিলে শুধু অধিকার খাটানোর জন্য বিয়ে করেছি, বিশ্বাস করো কষ্টটা বুকের বাম পাশে লেগেছে। আমি অধিকার খাটানোর জন্য নয়, তোমাকে হারানোর ভয়ে বিয়েটা করেছি। যখন অসুস্থ হয়েছিলে তোমার ভালোর জন্য হয়তো দূরে সরে গিয়েছিলাম। যখন রাগী মুডে এসে বলেছিলে আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, সবকিছু মুহূর্তেই উলট পালট হয়ে গেছে। আর যাই হোক, তোমাকে আমি ছাড়তে পারবো না, কারণ ডেভিলটা যে শুধুই তোমার, আর তুমি তার ডেভিল কুইন। সেটা তোমার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছি। তবুও আজ জানতে চাই, তুমি কি আবার ডেভিল কুইন হবে? প্রমিস করছি সারা জীবন ডেভিল রূপে জ্বালাবো, আর এতগুলো ভালোবাসবো যার কোনো সীমানা থাকবে না। তানিশা কাব্যর জবাবে মিষ্টি হেসে হাতটা এগিয়ে দিল। কাব্য তানিশার হাতে রিংটা পরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেলো।
তানিশার কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আজ প্রথম তানিশাকে তার বাহুর ডোরে আবদ্ধ করেছে, কোনো দ্বিধা ছাড়াই। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এই সময়টা দুজনের একে অপরকে অনুভব করছে। 2 বছর পর 2 বছর পর তাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। তানিশা বধূ সাজে বাসর ঘরে বসে আছে, আর কাব্য মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। কাব্য তানিশার কপালে একটা চুমু দিয়ে তার ঠোঁটের দিকে এগোতেই বলে উঠল, স্যার একটা কথা বলি। তানিশা প্লিজ, আজকে অন্তত স্যার ডেকো না। আর হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আজকে তোমার কোনো বাধাই আমি শুনবো না। কিন্তু স্যার। জাস্ট শাট আপ তানিশা। তোমার মুখে আর একবার যেন স্যার ডাক না শুনি, ওকে? স্যার এটা কিন্তু ঠিক না, আপনি সবসময় আমাকে এভাবেই ধমক দেন। আমি যদি মাঝে মধ্যে আপনাকে ধমক দিই, আপনি ভয় না পেয়ে উল্টো আপনার রাগী চোখ দেখে আমিই ভয় পেয়েছি। তুমি কি স্যার ডাকা বন্ধ করবে না? আমি মামনিকে বলে দিব আজকেও আপনি আমাকে ধমক দিছেন। তোমাকে কিভাবে চুপ করাতে হয় আমার জানা আছে। তানিশার ঠোঁট দুটির মাঝে কাব্য তার ঠোঁট দুটি চেপে ধরল। এই 2 বছরে তানিশাকে কাব্য কতবার এভাবে চুপ করিয়েছে সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, আমার ঠোঁটে স্বাদ নেওয়ার এত ইচ্ছে থাকলে আগেই বলতে পারো। আমি সবসময় দেওয়া এবং নেওয়ার জন্য তৈরি থাকি। এত বকবক করার কি দরকার? আমি মোটেও আপনার ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছুক না। আপনি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন, আস্ত একটা অ্যানাকোন্ডা। গন্ডারের মতো রেগে থাকেন। আমি আপনার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আর একবার ধমক দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন যাও। কোন শাকচুনিকে ঘরে আনার জন্য আমাকে বের করে দিচ্ছেন? আমি এক্ষুনি প্রিন্সিপাল পাপাকে বলে দিব আপনি অন্য কোনো সাপিনীকে ঘরে আনার চেষ্টা করছেন। তানিশা রেগে চলে যেতে নিলেই কাব্য তাকে কোলে তুলে নিল। তাহলে আমিও তোমার প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনার বৌমা আমাকে আদর করে না। আমি আমার বউকে তোমার জন্য আদর করতে পারছি না। আর বউকে যদি আদর না করতে পারি তাহলে তাহলে কি? তাহলে কি সেটা পরে ভেবে দেখবো। এখন আমি আমার বউকে আদর করব, প্রাণ খুলে ভালোবাসবো। 2 বছর অপেক্ষায় ছিলাম এই সময়টার জন্য। আজ তো আর তোমাকে ছাড়ছি না। তানিশা লজ্জায় কাব্যর বুকে মুখ বুজল। কাব্য তার লজ্জা মাখা মুখ দেখে যেন মাতাল হয়ে উঠেছে। এবার শুধু ভালোবাসা আর ভালোবাসা। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।